বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন টাস্ক গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশে ইয়েমেনের অনারারি কনসাল জেনারেল কে মুজিবুল হক এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। দেশে দীর্ঘদিন পরে গণতন্ত্রে প্রত্যাবর্তন এবং নতুন একটা সরকার 2 সপ্তাহের বেশি পার করেছে। সো আপনার দৃষ্টিতে শুরুটা কেমন হলো বলে মনে হয়? এই কয়েকদিনের পারফরমেন্স কেমন সরকারের, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার্স পারফরমেন্স? ধন্যবাদ জিল্লুর ভাই, এবং যারা দেখছেন রমাদান মোবারক শুভেচ্ছা। আসলে এবারে নির্বাচনটাও ছিল একটু ব্যতিক্রম, বিকজ যে নর্মাল ফোর্সে আপনি পেছন থেকে বেশ যুক্ত ছিলেন, অবজার্ভ করছিলেন। না এটা একটু আমার নিজের একটা মানে ইচ্ছা থেকে আর কি, একটা অনুপ্রেরণার থেকে আমি কিছু কাজ করেছি। এটা ঠিক, ওইটা হলো ইটস নট বিলংস টু পার্টি বাট বিহাইন্ড দ্য পার্টি কাজটা করেছি। এবং আমরা 300 কনস্টিটিউয়েন্সিতে আমাদের মিস্ট্রি অবজারভার ছিল। আমরা ডেলি একটা ফিডব্যাক পেতাম এবং আমাদের ফিডব্যাক যা এসেছে, আমাদের যে প্রেডিকশন 99% ইয়ে হয়েছে। এটা আরেকদিন আপনাকে বলবো। এই গভর্নমেন্টটা, আমি এটা বলতে চাচ্ছিলাম যে নির্বাচনটা একটু ডিফারেন্ট নির্বাচন হয়েছে। নির্বাচন কেন? কারণ আমরা যদি হিস্ট্রিক্যালি দেখি, নির্বাচনটা হতো স্পেশালি এই ভাগটা হতো 2টা বড় দলের মধ্যে। তো ওই ভাগটার মধ্যে থেকে একটা ভাগ হঠাৎ করে উধাও হয়ে গেছে। ওখানে যাই বলেন, ছোট বড় বা মাঝারি যেই দলই বলেন না কেন, তাদের তো একটা বেস লেভেল, একটা কোর ইয়ে ছিল। তো ওই যে ওইটা ছাড়া আবার যারা 30 বছর এলাই ছিল, দে বিকাম দি মানে কন্টেস্টিং পার্টি। তো এই জন্য এবারে নির্বাচনটা একটু ডিফারেন্ট ছিল। আপনি যদি দেখেন, নির্বাচন নিয়ে বেশি কথা বলবো না, আমরা এটা নিয়ে কাজ করতেছি যে আসলে গোপালগঞ্জের ভোট তো বিএনপির ভোট না, আবার বাগেরহাটের ভোটও তো আবার জামাতের ভোট না। এটা নিয়ে অনেক মেরুকরণের ব্যাপার আছে। তো ভোট ইলেকশনটা খুব একটা সহজ ইলেকশন ছিল না। এখানে ধরেন অ্যাপ্রোচটা ছিল খুবই অ্যাগ্রেসিভ। এবং যদি আপনি সোশ্যাল মিডিয়া এবং আদার্স কিছুতে দেখেন, আমি মুসলমান হিসেবে তো আমি রেসপেক্ট করব আদার্সকে, কিন্তু এবারের অ্যাপ্রোচটা ছিল টোটালি ডিফারেন্ট। কীভাবে আপনাকে প্রপাগান্ডা করে আপনাকে ধ্বংস করে দেওয়া যায়। ওই প্রপাগান্ডা নির্বাচনের একটা পার্টি ছিল পুরাটার মধ্যে। যাই হোক, অনেক কিছুর পরে আলহামদুলিল্লাহ নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। আপনি দেখেন এত বড় নির্বাচন হয়েছে, আল্লাহর রহমত, যে কোনো রকমের ক্যাজুয়ালিটি কিন্তু নাই, কোথাও লোক মারা যায় নাই বা কিছু না, যদিও আগে এরকম একটা মানুষের ইচ্ছা ছিল। তবে একটা জিনিস কিন্তু খুব ভিজিবল ছিল, মানে গভর্নমেন্টের একটা কন্ট্রোল ছিল। কন্ট্রোলটা বলতে কি, একেবারে যে আনসার থেকে শুরু করে পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, মনে হচ্ছিল যে একটা রেজিমেন্টেড। এবং আমি অনেকগুলি সেন্টারে গিয়েছি, এটা কিভাবে সম্ভব আমি জানি না। এটা একটা কিছু ছিল, বাট আলহামদুলিল্লাহ বড় দল যেটা আপনি বলেন, ওদের একটা, বাট এখন তারা কেমন করছে, তাদের একটা গ্রাসরুট লেভেলে একটা হিউজ একটা প্রেজেন্স ছিল, যার জন্য হয়তো বা একটা ভালোভাবে কোনো রকমের কোনো কিছু না হয়ে নির্বাচনটা হয়ে গেল। তবে গভর্নমেন্টটা মানে আসার পরে অনেকের অনেক কথা ছিল যে কেমন হবে, কি হবে, কিভাবে চালাবে। কিন্তু যদি স্পেসিফিক্যালি আপনি প্রাইম মিনিস্টারের অ্যাক্টিভিটিসগুলি দেখেন, আমরা কিন্তু বাংলাদেশের এই 50 বছরের বাইরের একটা পরিবর্তন দেখছি। এবং ওনার পার্সোনাল অ্যাপ্রোচ থেকে শুরু করে ওনার সব কিছুই, ধরেন সিকিউরিটির ইস্যুটা নিয়ে আমি একটু বলি। উনি বলছেন যে পোশাকধারী পুলিশ থাকা দরকার নেই। উনি বলছে যে ব্রিটেনের প্রাইম মিনিস্টারের মতো ওনার জন্য রাস্তা খালি করার দরকার নেই। ঠিক আছে, এটা ওনার ব্যক্তিগত, ফ্ল্যাগ ইউজ করছেন না, প্রাইভেট নিজের গাড়িতে তেল নিচ্ছেন নিজের টাকা দিয়ে। দিস আর দ্যাট, ধরেন গাড়ি ইউজ করা, ফ্ল্যাগ ইউজ না করা এবং তেল নিয়ে নেওয়া, ইটস ঠিক আছে, এটা ওনার উইদিন পার্সোনাল ইয়েতে ঠিক আছে। কিন্তু সিকিউরিটির ইস্যুটা উনি বলতে পারেন, উনি এক্সপ্রেস করতে পারেন। তা আমার মনে হয় কি, সিকিউরিটির ইস্যুটা যারা সিকিউরিটির দায়িত্বে আছেন তাদের কাছে ছেড়ে দেওয়া উচিত। আপনি যদি
আমাদের এই উপমহাদেশটাকে দেখেন, উনি হয়তো মনে করেন যে কোনো সিকিউরিটি আসলে কাউকে যার যাবার সময় হয় তাকে কেউ রক্ষা করতে পারে পারে না। তারপরে হয়েছে কি যে আপনার সাবধানতা দরকার আছে। তো কেন আমাদের এই ফোর্স, কেন SSF, কেন PGR, মানে তাদের তো একটা রুল আছে। রুলটা আমার মনে হয় কি ওনার ইচ্ছাটাকে বাস্তবায়ন তারা করবে, বাট সাথে সাথে দেখবে যে সিকিউরিটি ইস্যুসগুলি অ্যাড্রেস করা হয়েছে কিনা। এই গত কয়েকদিন আগে আমার ছেলে বলতেছে, আব্বু আব্বু দেখো প্রাইম মিনিস্টার যাচ্ছে কামালা তর্তুর দিয়ে, গাড়ি জামের মধ্যে গাড়ি পড়ে গেছে। তা আমি দৌড়ে গ্লাস দিয়ে দেখলাম, তো উনি হিউজ মানে ট্রাফিক জ্যাম। তো উনি কী করলেন, 18 নম্বরে ঢুকে গেল ওনার কনভয়টা। তো ঠিক আছে ওইগুলি, বাট ধরেন অনেক সাইকেল আছে, মোটর সাইকেল আছে, ইউ নেভার নো, মানে যেখান দিয়ে যাবেন গাড়ি থামুক আর না থামুক, এবং গাড়িতে উনি সব কিছু ক্লিয়ার করে, কিন্তু ওই এরিয়াটাকে সিকিউর করে ফেলতে হবে। যেই রাস্তাটি দিয়ে যাবে আসবে এটা ওদেরকেই দিয়ে দিতে হবে, যারা সিকিউরিটির দায়িত্বে তাদের উপর এটা ছেড়ে দিক। বাট ওনার যে ইচ্ছা যে মানুষের এই সিকিউরিটির নামে ভোগান্তি হয়েছে, এবং ভোগান্তিটা যাতে না হয়। এবং বাংলাদেশে তো গত কয়েক বছরের মধ্যে ভিআইপির সংখ্যা বেড়ে গেছে, যার গাড়িতে ফ্ল্যাগ ইউজ করার নেই সেও একটা ফ্ল্যাগ স্ট্যান্ড ইউজ করে, মানে ফ্ল্যাগ স্ট্যান্ড গাড়িতে তৈরি করেছে, রেখেছে, যাতে যদি কোনো রকমের একটা ফ্ল্যাগ ঝুলানো যায়, সেটা ন্যাশনাল ফ্ল্যাগ হোক বা যে কোনো একটা। না এটা বিরাট ব্যাপার, মানে ফ্ল্যাগ ছাড়া আরেকটা, এটা একটা ইস্যু। একটু আমাকে ওনার দিকে যেতে হবে। ওনার আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসের আমি দেখলাম যে সচিবালয় অফিস করছেন, এটা একটা বিরাট পরিবর্তন, বিকজ সব মন্ত্রীদেরকে উনি পাশে পাচ্ছেন। এবং আমি 2-1 মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলছি, ওনারা আবার একটু কেয়ারফুল যে আমি আসছি একদিন 5 মিনিট লেটে, 10 মিনিট লেটে, মানে ওনাদের একটা অ্যাকাউন্টেবিলিটি। এখন তো নতুন সার্কুলার জারি করা হয়েছে, সরকারি অফিসে গিয়ে প্রথম 40 মিনিট অফিস আগে থাকতে হবে, তারপরে বাইরে যাওয়া। এবং ওভারঅল আপনি যদি দেখেন সব কিছু মিলে একটা পরিবর্তন আসছে, এবং একটা পজিটিভ অ্যাপ্রোচ চলে আসছে। যেই পজিটিভ অ্যাপ্রোচটা কিন্তু জনগণ উপভোগ করা শুরু করেছে, এবং উনি এসেই কিন্তু ওনার যে কমিটমেন্ট, যে জিনিসটা ওনার কমিটমেন্টের এবং ওনার পার্টির যে ম্যানিফেস্টোতে যা ছিল, এগুলি নিয়ে কিন্তু উনি সিরিজ অফ মিটিং করেছেন, এবং এগুলিকে বাস্তবায়ন করার জন্য স্টেপ বাই স্টেপ যাচ্ছেন। তো এই জন্য আমি মনে করি যে উনি যে মন্ত্রিসভাটা গঠন করেছেন, যাদেরকে নিয়ে আসছেন, এবং যেভাবে উনি চলছেন এখন পর্যন্ত, ধরেন নিন্দুকরা তো বলবেই, কিন্তু এখন পর্যন্ত জেনারেল মানুষের পারসেপশন ইজ ভেরি পজিটিভ। থ্যাংক ইউ প্রফেসর শামীম রেজা। হলো যে সরকার তো গঠিত হলোই দিন বিশেকের মতো, এত অল্প সময়ে তো তাকে মূল্যায়ন করা খুবই কঠিন। আমরা ভাই যেমন বলছিলেন যে উন্নত দেশে অন্তত 100 দিন একটা সময় দেওয়া হয়, যে 100 দিন পর আমরা মূল্যায়ন শুরু করি। দুটো বিষয় তো আমাদের বিবেচনায় রাখতে হবে। এখন উনি দীর্ঘ সময় প্রবাস জীবনে ওনাকে থাকতে হয়েছে, তো স্বাভাবিকভাবে সেখানে যাদের সঙ্গে তার ওঠা বসা কাজ, দীর্ঘ সময় যারা পরিকল্পনায় তাকে সহায়তা করেছেন, সব মিলে তার একটা শুভানুধ্যায়ী গোষ্ঠী সেখানে তৈরি হয়েছে। দেশে স্বাভাবিকভাবে যারা বিএনপির জন্য দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকে আবার মূল্যায়ন করার একটা বিষয় থাকে। আবার দলে এমন একটা স্তর থাকে যে যারা অত মাঠ পর্যায়ে সক্রিয় ছিলেন না, কিন্তু কোনো না কোনো একটা সময় তাদের অবদান ছিল, হয়তো আগের মেয়াদে ছিলেন, বা তার মায়ের সময় সাবেক প্রধানমন্ত্রীর সময় ছিলেন, বা তারও আগে ছিলেন, তাদের আবার এক ধরনের দাবি থাকে। এর বাইরে তো তৃণমূল পর্যায়ের আর এক ধরনের থাকে। এর বাইরে অসংখ্য শুভাকাঙ্ক্ষী তৈরি হয় পেশাজীবীদের মধ্যে, রাষ্ট্রের বিশেষায়িত ব্যক্তিদের মধ্যে। তো এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশে স্বাভাবিকভাবে তো সরকার বদল হয়নি। তো প্রায় 2 দশক ক্ষমতার বাইরে একটা দল যে নির্বাচনমুখী দল, এটা তো মানতেই হবে। বিএনপি তো নির্বাচন করেছে বিরোধী দল সরকারে। এখন সে যদি প্রায় 2 দশক প্রায় নির্বাচনের বাইরে থাকে, সে মাঝে স্থানীয় সরকারে গেছে বা একবার অংশ নিয়েছে জাতীয় নির্বাচনে, সেটাও ভালো হয়নি। তো সব কিছু মিলে এই চ্যালেঞ্জটাও কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে, যে যখন সরকার গঠন করা হচ্ছে তখন যিনি শীর্ষ ব্যক্তি, প্রথমত তার পছন্দ কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা যতই বলি না কেন যে দেখেন আমার দক্ষতা ছিল, আমাকে বাদ দিয়ে কেন ভাইকে নিল, বাজিলুর ভাইকে নিল, হয়তো আমরা 3 জনই একই যোগ্যতার বা দক্ষতার, কিন্তু আমার সঙ্গে কে কাজ করবেন বা শীর্ষ ব্যক্তি কাকে নিলে স্বচ্ছন্দ বোধ করবেন, এটা সারা পৃথিবীতেই কিন্তু কাজ করে। আপনি যদি এই মুহূর্তে যিনি যুদ্ধে খুব ব্যস্ত আছেন, ডোনাল্ড ট্রাম্প, তার সেক্রেটারিজের দেখেন, এবং আমরা তো জানি তাদের সম্পর্ক, তার যুদ্ধমন্ত্রী, তার বিদেশমন্ত্রী বা তার প্রতিরক্ষার দায়িত্বে, তাদের নিয়ে কি কম কথা আছে? এবং যোগ্যতা দক্ষতার প্রশ্ন তার চেয়ে তো অনেক বড় ব্যক্তি
রিপাবলিকানদের মধ্যে আছে, মার্কিন সমাজে আছে, থিঙ্ক ট্যাঙ্কে আছে, আমরা এমনি প্রকাশ্যেও তাদের চিনি বা জানি। কিন্তু ট্রাম্প সাহেবের পছন্দ, তাদেরকে দিয়ে তিনি কাজ করতে পারবেন। তো সুতরাং আমাদের মতো দেশগুলোতেই যে যতগুলো কথা বললাম, যে তার সঙ্গে যারা কাজ করেছেন, শুভানুধ্যায়ীরা, দলে যারা রাজনৈতিক অবদান রেখেছেন, এর আগে যারা দক্ষ ব্যক্তি ছিলেন, সব মিলেই তো তাকে করতে হচ্ছে। তো মন্ত্রিপরিষদ দিয়ে শুরুতে একটা আলোচনা ছিল, কিন্তু আপনার অনুষ্ঠানে সম্ভবত উনি একজন অতিথির সঙ্গে আমি বলেছিলাম যে আমার ব্যক্তিগত ধারণাও ছিল যে উনি এটা একটা সময় পর্যন্ত দেখবেন এবং তারপরে এটা পরিবর্তন করবেন। ওটা উনি ধারণাও দিয়েছেন, উনি মন্ত্রীদেরও পরে বলেছেন 6 মাসের এবং আমরা যখন এবং পরিষ্কারই ধারণা দিয়েছেন যে তিনি যারা পারফর্ম করতে পারবেন না তাদের রাখবেন না, কারণ আপনি জায়গা অকুপাই করে রাখবেন, আরেকজন যেখানে কাজ করতে পারে সেটা উনি। তো একটা যেমন আমরা যখন এই অনুষ্ঠান রেকর্ড করছি ঠিক সেই সময় কিন্তু উনি বেশ কিছু দপ্তর পুনর্বন্টন করেছেন এবং 2 জন উপদেষ্টাকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন। এখন যদি এই প্রক্রিয়া থাকে তাহলে আমার একটা বিশ্বাস যে উনি তাদেরকে নজরদারির মধ্যে রাখছেন, উনি তাদের কাজের মূল্যায়ন করছেন এবং একটা সময় পরে পরিস্থিতিটা একটা আরও স্থিরতার দিকে যাবে। শুরুতে যেটা হয়, দেখেন আমাদের রাজনৈতিক সংস্কৃতি তো রাতারাতি পাল্টায় না। 2-3 জন মন্ত্রী প্রতিমন্ত্রী হঠাৎ বেশ ভাবলেন যে এটা সামাজিক মাধ্যমের যুগ, মোটামুটি এটা, অথবা ওনাদের খেয়াল ছিল না, দুটো হতে পারে, হয় ভেবেছেন যে কিছু ভিউ আসবে, আর না হলে বুঝতে পারেননি যে আসলে আগের মাধ্যম গণমাধ্যমের যুগ আর এখন নেই, মিডিয়া যুগ পাল্টে গেছে। তো দু একটা কথা তারা বলে ফেলেছেন, একটা বক্তব্য হয়তো একেবারেই সঠিক হয়নি চাঁদা সংক্রান্ত, সেটা না বললে ভালো হতো। আবার অন্য এটা করব ওটা করব, কোনো কোনো ক্ষেত্রে যে বিবৃতিগুলো হয়তো 2-একটা দিয়েছেন এটা অনেক পুরনো রীতির, এগুলো এখন আর বাস্তবে নাই। কিন্তু আমার ধারণা যে এটা একটা প্রাথমিক হয়তো একটু উৎসাহে, এখন সব কিছু নিয়ে আমরা যদি প্রতিদিন এটার ভুল ভ্রান্তি ধরতে যাই তাহলে খুব কঠিন। এখন আপনি আমি হয়তো যৌক্তিকভাবে দেখছি, কিন্তু এই আবার যারা করছেন তাদের এই যুগে, মানুষের এই তথ্য প্রাপ্তির যুগে, এই ইন্টারনেট ভিত্তিক মাধ্যমের যুগে আপনি তো কারো মুখ আটকে রাখতে পারবেন না। আপনি তো গণমাধ্যমকে অনুরোধ করতে পারেন যে ভাই একটু দেখে শুনে করেন, বা একটু আপনি আরো সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এটা করা যাবে না। তো সব মিলে বড় দুটো চ্যালেঞ্জ তো বিএনপির সামনে। একটা হলো রাজনৈতিক যে চ্যালেঞ্জটা, যেটা আমরা সংসদ শুরু হলে বুঝতে পারবো যে বিরোধী দল যারা যাচ্ছেন তারা সংস্কার প্রশ্নে কিংবা অন্যান্য বিষয়ে কতটা বিএনপিকে দল হিসাবে ব্যস্ত রাখবে, বা সরকারকে তারা কতটা বড় চ্যালেঞ্জ। কিন্তু এটা বড় চ্যালেঞ্জ, 133টি অর্ডিন্যান্স, এটা উঠাতে হবে, কোনটা রাখবে কোনটা রাখবে না, তার একটা ইমোশনাল দিক আছে, তার একটা পলিটিক্যাল দিক আছে। আপনি আরো ভালো বলেছেন, সংস্কারের একটা বিষয় আছে, এই অধ্যাদেশগুলোর ব্যাপারে একটা সুরাহা করবার বিষয় আছে, এবং বিরোধী দল আসলে কি কি চায়, তার দাবিগুলো সে কি আলোচনায় করবে, পার্লামেন্টে বক্তৃতার মাধ্যমে করবে, নাকি রাজপথে করতে চাইবে, এটা তো এখন আমরা নিশ্চিত নই। এইটা যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে যে কথাটা আমরা বারবার বলছি যে বড় পরিকল্পনা বিএনপিকে গ্রহণ করতে হচ্ছে। এবং তার সাথে খুব দ্রুত যদি বলি, দায়িত্ব নেওয়ার 2 দিন পরে রোজা শুরু হয়েছে। রোজা মানে এখানে বাজার নিয়ন্ত্রণ, পণ্য ইত্যাদি, একটা বড়, যখন যে সরকার থাকে তার জন্য এটা ঘুম হারাম হয়েছে, সেটা তাকে দেখতে হচ্ছে। সে যখন দায়িত্ব নিয়েছে, দেখেন তার পরপরই তাকে বাজেট তো খুব বেশি সময় না, সুতরাং সে একটা অর্ধেক সময় এসে তাকে বাজেটের কাজ শুরু করতে হচ্ছে। ওদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর আগেও যদি বলেন পুরনো চুক্তিগুলো নিয়ে, এটা আমরাও জানি, চুক্তি আমরা যেভাবে জনপ্রিয়ভাবে বলি এই চুক্তি রাখবো ওই চুক্তি রাখবো না, চুক্তির বাস্তবতা তো তা না, চুক্তি একেবারে অন্যরকম। আমরা একটা পক্ষ, বাংলাদেশ রাষ্ট্র সরকার তার একটা পক্ষ, সে যেই থাকুক না কেন। তারপর পরে যে আপনি যেটা বললেন যুদ্ধ, এখন আমাদের জ্বালানির উপর কি প্রভাব পড়বে, আমাদের রেমিটেন্সের উপর কি প্রভাব পড়বে, এবং এভিয়েশনের উপর কি প্রভাব পড়বে, আলোচনা আসি। আমি একটু জাস্ট মিস্টার মুজিবুল হক আপনার কাছ থেকে বুঝতে চাই যে প্রফেসর শামীম যেমনটা বললেন যে কতগুলো মন্ত্রণালয়, আমরা খুব অবাক হয়েছিলাম যে একজন প্রতিমন্ত্রীকে 3টে করে মন্ত্রণালয় সামলাবেন কীভাবে, এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে যেতেই তো তার হয়তো দিন পার হয়ে যাবে। বাট দেখা গেল যে না, এটা হয়তো তাৎক্ষণিকভাবে করা হয়েছিল এবং পরে আবার পুনর্বন্টন করে কমিয়ে দেওয়া হয়েছে। সো এই যে বিভিন্ন মন্ত্রণালয়, আমাদের প্রতিরক্ষা বাহিনীতে নানা জায়গায় আমরা যে পরিবর্তনগুলো দেখলাম, তারপরে এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নতুন নিয়োগ দেওয়া হলো, অনেক সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে, মানে প্রশাসনের নানা জায়গায় দুর্নীতি দমন কমিশনের প্রধান এবং 2 জন কমিশনার পদত্যাগ করলেন। তারা আবার খুব সুন্দরভাবে বলেছেন যে তাদের যেহেতু নিজস্ব এজেন্ডা আছে আমরা ছেড়ে দিলাম, তারা তাদের মতো করে করবে। তো এগুলোকে আপনি কিভাবে দেখছেন, সরকার যে কাজগুলো করছে? ভাই যেভাবে বলতেছিলেন, অ্যাকচুয়ালি আপনি যখন একটা জিনিস চালাবেন, একটা কোম্পানি, একটা দেশ, বিকজ উনি কিন্তু এখন চিফ এক্সিকিউটিভ হিসেবে চালাচ্ছেন, মনে হয় যে একটা ইন্টারন্যাশনাল কোম্পানির সিইও উনি কিন্তু একদম প্রাইম মিনিস্টারের টিপিক্যাল প্রাইম মিনিস্টার হিসেবে চালাচ্ছেন। তো
তো যখনই আপনি চালাবেন আপনি কিন্তু আপনার টিমটাকে বিল্ড করতে হবে ভাই, যেটা বলেন যে কাকে নিয়ে চালাবেন। হয়তো বা আমার দৃষ্টিতে আপনার দৃষ্টিতে একজনের পারসেপশন খারাপ থাকতে পারে, ভালো থাকতে পারে, কিন্তু উনি বুঝবেন কোথায় কাকে নিতে হবে। তবে এখানে আমি ব্যক্তিগতভাবে আমার একটা ওপিনিয়ন, ইটস নট এ অ্যাডভাইস, যে যখনই গভর্নমেন্ট রিফর্ম করবে, ধরেন গভর্নমেন্টের তো বিভিন্ন মানে যারা এখানে সরকারি কর্মকর্তা আছেন মিনিস্ট্রিতে, সেক্রেটারি টু বটম, বিভিন্ন বাহিনী আছেন, ওই সমস্ত জায়গায় ওনার একটু কিন্তু শুদ্ধি অভিযান করতে হবে। বিকজ এখানে তো প্রায় 17 বছরের একটা অ্যাক্টিভিটিস আছে। এই অ্যাক্টিভিটিস ধরেন পজিটিভ বলেন, নেগেটিভ বলেন, এইগুলি তো বিভিন্ন ব্যক্তি দ্বারাই হয়েছে এইগুলি। এখন ওনার একটা জিনিস করতে হবে, ওনার ফ্রিডমও দিতে হবে সবাইকে। ধরেন একজন মন্ত্রী করেছেন, মন্ত্রীর একটা ফ্রিডম দিতে হবে, একজন সেক্রেটারিকে সেনাবাহিনী, সবকিছু প্রধানমন্ত্রী এই আগের সেই ইয়েতে যাওয়া যায় না, করতে হবে না, ওয়ান ম্যান শো তো হলে চলবে না। ধরেন 3 বাহিনীর প্রধান বলেন, পুলিশ, সবাইকে একটা ফ্রিডম দিতে হবে। তার দায়িত্বের ভিতরে যেটা পড়ে তাকে ওই কাজটা করার জন্য তাকে উৎসাহ দিতে হবে এবং ক্ষমতা, এবং তাকে ওই গ্রিন সিগন্যালটাও দিতে হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু আমি খুব ক্লোজলি এটা দেখছি এখন, আমি তো আর কিছুই না, বাট তারপরেও একজন নাগরিক হিসাবে যেটা বুঝতে পারছি, যে আগে একটা কিন্তু শুদ্ধি অভিযান করতে হবে। যারা বিতর্কিত কোনো তাদের রুলে, যাদের কোনো অ্যাক্টিভিটিসের কারণে, শুরুর দিকে যদি অনেক বেশি খুব বেশি না, মানে কি পয়েন্টগুলিতে আপনি দেখেন, ধরেন আমি ইন্টারিম গভর্নমেন্টে আপনি কিন্তু সৎ লোক ছিল, ক্যাপাবল লোক ছিল, কিন্তু কর্মঠ ছিল না। আবার কর্মঠ ছিল কিন্তু আবার অন্যদিকে রিজার্ভেশন ছিল। আবার বিভিন্ন মতধার্যের লোক ছিল। আপনি ইচ্ছা করলেই, তখন আমি তো মিনিস্ট্রিতে 2-1 দিন গিয়েছি, খুব বেশি না, মনে হচ্ছে যে আমাকে আইডেন্টিফাই করা হচ্ছে যে আমি ওই দলের লোক, আমি খুব একটা ওয়েলকাম না, আরেক দলের লোককে ওয়েলকাম করা হয়েছে। তো ওইগুলি তো ঠিক আছে, একটা পার্টি থাকলে তো করবেই, এটা দোষের কিছু না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা জায়গাতে, মনে করেন একটা বাহিনীতে আপনি চিফকে এম্পাওয়ার করতেই হবে, কিন্তু বলবেন যে যাদেরকে নিয়ে আপনার মোটামুটি বিতর্ক আছে, যাদের পারফরমেন্স নিয়ে কোনো সমস্যা আছে, ওদেরকে আপনি বাইরে রেখে আপনি এটা আপনার ঘর আপনি সাজান। তো মিনিস্ট্রি তো তাই করা উচিত আর কি। ধরেন এই যে রিটায়ার্ডের কথা বললেন জিল্লুর ভাই, রিটায়ার্ড লোক, ধরেন একজন বিজনেসম্যান বলেন, একজন পলিটিশিয়ান বললেন, ও 90 বছর পর্যন্ত কিন্তু সে তো কাজে থাকে, কিন্তু একটা সাডেন রিটায়ারমেন্টের পরে চিফ এক্সিকিউটিভ ছিল একটা মিনিস্ট্রির, উনি যখন রিটায়ারমেন্টে যায়, উনি কিন্তু একটা হিউজ বাম্পি একটা সিচুয়েশনে পড়ে। 5-7 বছর ওনার লাইফস্টাইল কিন্তু চেঞ্জ হয়ে যায়, ওনার কনফিডেন্স লেভেল বলেন, ওনার অ্যাপ্রোচ বলেন, ওনার এগুলি কিন্তু আগের মতো থাকে না। ওনাকে যখন আবার একটা মিনিস্ট্রিতে বসাবেন, তখন কিন্তু আপনি দেখতে হবে যে উনি আসলে অ্যাক্টিভ কিনা, কর্মক্ষম কিনা, ওনার জ্ঞান এবং বুদ্ধি, সততা এগুলি ঠিক আছে কিনা, উনি এটাকে ম্যানেজ করতে পারবে কিনা। এই জিনিসটা শুধু সততা দেখলেই হবে না, আবার শুধু নলেজ দেখলে, দক্ষতা দেখলে হবে না, আবার কর্মটাও দেখতে হবে। এগুলি দেখে কিন্তু আপনি যদি ফার্স্ট সেট আপটা, যারা হেড অফ দ্য ডিপার্টমেন্টগুলিকে সাজাই নিতে পারেন, যারা কন্ট্রোভার্সিয়াল আছে, যা বিতর্ক আছে, তাদেরকে যদি একটু দূরে সরাই নিতে পারেন, তাহলে আমার মনে হয় হবে 80%, 90%ও যদি করতে পারেন এনাফ, যে 100% করতে পারেন, এবার স্লোলি আপনি 1-2 বছরে করলেন। আর গভর্নরের ব্যাপারটা যেটা বললেন, এটা আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি। নির্বাচনের আগে কয়েকদিন আমার সাথে, আমি খুব ক্লোজলি ওনাকে দেখেছি, খুব ডিটেল উনি দেখে, প্রাইভেট সেক্টরের হলেও, এবং ওনার নলেজ লেভেলটা খারাপ না, ভালো মনে হয়েছে আমার কাছে। মানে যেই জিনিসটাতে উনি ফোকাস করে ডিপ ইনসাইডে যান, এবং ওনার সিদ্ধান্ত, ওনার কথা, ওনার যে আউটপুটটা আমার কাছে ভালো লেগেছে, দ্যাটস ট্রু। হ্যাঁ, একটা ইনসিডেন্ট, ধরেন একটা মব হয়েছে ওখানে, এটা নিয়ে আমি পত্রিকাতে দেখেছি, হয়েছে। অতি উৎসাহী কিছু লোক থাকে সব জায়গাতেই, আবার সেই মবের দায়িত্ব তার এই নতুন গভর্নরের না, ওনার না। তো ওই যে ওইটা দিয়ে ওনাকে আবার এখানে আন্ডারমাইন করতে চাচ্ছে, আমি এটাই বলতেছি। প্রত্যেকটা জায়গাতেই কিছু লোক থাকে, তো কিছু আপনি যদি একটা প্রাইভেট সেক্টর থেকে গেছে, এই জন্য কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুশি। আপনি যদি আমেরিকান ফেডারেল রিজার্ভের যে চেয়ারম্যান, ওনাকে দেখেন, উনি কিন্তু ইকোনমিক্সে পড়েছেন, ল পড়েছেন, জুরি পড়েছেন, উনি কিন্তু আবার একটা প্রাইভেট ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে আসছেন, আমেরিকান। আপনি ইন্ডিয়া দেখেন, উনি কিন্তু ইকোনমিক্স না, ইন্ডিয়ান যে ব্যাংকের যে গভর্নর যিনি আছেন, উনি কিন্তু অন্য ডিসিপ্লিনের লেখাপড়া করা। তো ওইটা প্রাইভেট সেক্টরতে গেলে সুবিধাটা কোনটা জানেন?
সে মানুষের চাহিদাটা এই পাশ থেকে টেবিলের এই পাশ থেকে বুঝতে পারে। যখন গভর্নিংয়ে যায় তখন আবার উনি এটাকে মিনিমাম একটা সিঙ্ক্রোনাইজিং করার মতো ক্যাপাসিটি বিল্ড করে ফেলে। আপনি যদি দেখেন এই গভর্নমেন্টটা আসছে, যে বললেন প্রফেসর যে অনেক কিছুর পরে এই গভর্নমেন্টটা আসছে, এটা লট অফ টার্বুলেন্ট অ্যান্ড বাম্পি ওয়েদার ক্রস করে আসছে। তা ওনার কিন্তু একটা প্ল্যান আছে, প্রাইম মিনিস্টারের প্ল্যান বাস্তবায়নের জন্য কিন্তু ওনার নিজস্ব টিম ওনার বিল্ড করতে হবে। ওই প্ল্যানের জায়গাতে যদি আপনি একটা সৎ দক্ষ লোক দেন, উনি তো ওনার এই যেই ডিসিপ্লিনে ওনার লেখাপড়া এটার সাথে যায়, কিন্তু এটার সাথে যায়। তো এই জন্য আমি মনে করি যে ওনার কাছ থেকে একটা ছোট্ট জিনিস আমি বলবো, গত 2 দিনের 2টা জিনিস আমি পত্রিকা থেকে দেখলাম, যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলি বন্ধ আছে পলিটিক্যাল কারণে, এইগুলিকে রিভাইভ করবে বিকজ কর্মসংস্থানের জন্য। ইটস এ ভেরি গুড মুভ। কিন্তু এখানে আমার একটা কোয়েশ্চেন আছে কি, যে করুক, বাট যেই ইন্ডাস্ট্রিগুলি দেখবে যে এটা ভিয়াবল কিনা, মানে সিক আসলে সিক কিনা, এবং এই জিনিসটার পিছনে এই যে এটার যে অ্যাসেট, এটা লাইবিলিটি এবং এটার রিটার্নটা ম্যাচ করে কিনা। আপনি যদি দেখেন, আমি একটা কোম্পানি, আমি নামটা বলবো কিনা জানি না, ওরিয়নের 16-17 হাজার কোটি টাকা লোন, আমি এটা অন্য কারণে আমি খুব ক্লোজলি এটা মনিটর করছি। এই ওরিয়ন শিপিং, ওর প্রায় 27,000 কোটি, 2,700 কোটি টাকা, 2,700 কোটি টাকা লোন। কিন্তু আপনি যদি অ্যাসেট দেখেন 200-300 কোটি টাকা। আবার আরেকটা কোম্পানি ওরিয়ন পাওয়ার ইউনিট 2, সে 1,000 কোটি টাকার লোন নিচ্ছে, ওই প্রজেক্টই হয় নাই। তো এগুলি যেন রিশিডিউলের ভিতরে না পড়ে খেয়াল করতে হবে। যারা আসলেও যেই ইন্ডাস্ট্রিটা আবার যদি আপনি এটাকে ফাইন্যান্স করে নিয়ে আসেন, কর্মসংস্থান হবে, হুইচ ইজ দ্য মেইন টার্গেট, এবং এই ইন্ডাস্ট্রিটা আবার আপনি টাকাটা ফেরত দিতে পারবে, ওই ক্যাটাগরিটা দেখে আর কি আপনি এগুলিকে করা, এটা খুবই ভালো উদ্যোগ হয়েছে। কারণ আপনার ইকোনমির জন্য এটা খুবই দরকার, আমাদের এই সিক ইন্ডাস্ট্রিগুলিকে রিফাইন্যান্সিং করে বের করে নিয়ে আসতে হবে। ডক্টর শামীম রেজা, দেখুন ভাইয়ের কথার যদি একটু সম্প্রসারণ করি, সেটা হলো যে আমরা এখন যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, সাধারণত আমরা যদি এখন থেকে 30 বছর বা 40 বছর আগে কোনো সরকারের মূল্যায়ন করতাম, আমরা বুঝতে পারতাম। ধরুন অন্য দেশের উদাহরণ দিই, যে কংগ্রেসের কোন দিকে তার লক্ষ্য, সে কী করতে চায় অর্থনীতি নিয়ে, পররাষ্ট্রনীতি নিয়ে, সামরিক বিষয়গুলো নিয়ে, এটা এখন আর ওইভাবে পারা যাবে না, বা এইভাবে বলা যাবে না যে এর আগে বিএনপি 80 দশকে এরকম করেছে, 90 দশক হতে এখন একই রকম। কারণ পৃথিবী হঠাৎ পাল্টে গেছে। 90-এর পরে একটা বড় পরিবর্তন হচ্ছে, 2000-এর পরে আর একটা পরিবর্তন হচ্ছে, বিশ্ব ব্যবস্থার পরিবর্তন হচ্ছে, প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, অর্থনৈতিক পরিবর্তনগুলো হচ্ছে, নীতি পরিকল্পনা, বিশ্ব সংগঠনগুলোর এবং সংস্থাগুলোর পরিবর্তন হচ্ছে। অতএব এইভাবে কিন্তু সবসময় মেলানো যাবে না যে বিএনপি তাহলে 90 দশকের শুরুতে এটা ছিল, এখনও কেন ওটা ধারাবাহিকতা নেই। এটা হতো, এই ধারাবাহিকতা হতো যদি আমাদের স্বাভাবিক পলিটিক্যাল ট্রানজিশনটা হতো, তাহলে আমরা বলতে পারতাম যে দল এই অবস্থা থেকে এই অবস্থা, বা তার মৌল 4-5টা জায়গা আছে যেখান থেকে সে সহজে সরবে না, বা এই জায়গাতে সে সরবে। এটা কিন্তু খুব কঠিন আমাদের এখানে বলা। ফলে অনেক সময় আমরা ভালো দৃষ্টান্ত দিই যে তোমার পূর্ববর্তী সরকার বা তোমার দল যখন ছিল এরকম করেছে, কিন্তু সব ক্ষেত্রে এটা মিলবে না। আমি কথাটা বলবার উদ্দেশ্য এইটাই যে উনি যে কথাটা বলছিলেন, কাজের স্বাধীনতা দেওয়া, বাংলাদেশের আমার মনে হয় যে মন্ত্রণালয়গুলোর অন্যতম প্রধান সংকট হচ্ছে যাকে দায়িত্ব দেওয়া হয় তাকে সরকার প্রধান পূর্ণ স্বাধীনতা দেন কিনা। এখন পূর্ণ স্বাধীনতা আপেক্ষিক বিষয়, এটা সবসময় সম্ভব না, কারণ তার একটা আগ্রহের বিষয় থাকে, প্রধানমন্ত্রীর নিজস্ব একটা এজেন্ডা থাকে, দলের একটা এজেন্ডা থাকে। কিন্তু এর বাইরে যতটুকু স্বাধীনতা দিলে এই ব্যক্তি কাজ করতে পারেন, সেই স্বাধীনতাটা কিন্তু দেওয়া প্রয়োজন। এটা খুব আমাদের মতো রাজনৈতিক বাস্তবতায় খুব জনপ্রিয় বক্তব্য এটা না, এটা সে শুনতেও পছন্দ করেন না। কিন্তু আপনি যদি যেখানে দীর্ঘ সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন যুক্তরাজ্যে, তার অন্যতম শক্তির জায়গাই হলো যাকে দায়িত্ব দেওয়া হয় তার ব্যাপারে কোনো কোনো ক্ষেত্রে প্রধানমন্ত্রীও কিন্তু হস্তক্ষেপ করেন না, অনেকক্ষণ সময় নেন আগে বুঝতে। যেমন ধরেন এখন শাবানা মাহমুদ যে কাজগুলো করছেন অভিবাসনের ক্ষেত্রে যুক্তরাজ্যে, সেটা অত্যন্ত কট্টর, এবং তার দলেও সেটা নিয়ে প্রতিবাদ রয়েছে, সমালোচনা রয়েছে যে এইভাবে যুক্তরাজ্য তার অভিবাসন নীতি করতে পারে কিনা। কিন্তু আপনি কি এখন পর্যন্ত দেখছেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কোনো বিবাদে জড়াচ্ছেন শাবানা মাহমুদের সঙ্গে? তার মানে শাবানা মাহমুদের নিঃসন্দেহে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পটা তার সরকার, তার দল, তার প্রধানমন্ত্রীর কোনো না কোনো ধারার সঙ্গে মিলছে, কিন্তু কাজের জায়গায় তার একটা স্বাধীনতা আছে। প্রশ্ন উঠতে পারে এটা করবার জন্য আমার ওই ধরনের ব্যক্তি, আবার সেই আগের আলোচনাতে আসবে, ব্যক্তি তো হঠাৎ করে তৈরি হবে না, আপনি তো আপনার আস্থার ব্যক্তিকে দিয়েছেন, সুতরাং তাকে তো কিছুটা আমার মনে হয় যে স্বাধীনতা দেওয়া।
আমলাতন্ত্রকে সমালোচনা করা একটা আমাদের সাধারণ প্রবণতা। এটা সত্যি কথা। আপনি যদি আজকে ব্রিগেডিয়ার সাখাওয়াতের লেখাটাও পড়েন, তিনি এই স্বল্প সময়ে তার অভিজ্ঞতা বলছেন যে বাংলাদেশে তার কাছে মনে হচ্ছে সবচেয়ে কঠিন হলো আমলাতন্ত্রকে বোঝা। এবং একটা লাইন আমার যদি ভুল না হয় যে আমলাতন্ত্রকে বুঝতে না পারলে কারোর পক্ষেই এখানে ঠিকঠাক মতো কাজ করা সম্ভব না। এই পরিস্থিতিতে কেন গেল? আমি তো মনে করি, আমি আগের যে বক্তব্যটা দিলাম সেটা তখনই সম্ভব একজন মন্ত্রী প্রতিমন্ত্রীর পক্ষে যখন একটা ভালো আমলাতন্ত্র আছে। আমি তো সবসময় শক্তিশালী আমলাতন্ত্রের পক্ষে। দেখুন, আমি একেবারে নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমি যখন প্রশিক্ষণে যাই এখন বাংলাদেশ পাবলিক পিএটিসি যারা আছে, যে প্রজন্মের এখন কর্মকর্তাদের দেখি তারা অসাধারণ। তাদের কাছে কিন্তু যখন প্রশিক্ষণে যাই, আমরা যে দুর্নামটা করি সেই দুর্নাম তাদের উপর আরোপই করা যায় না। তারা কেউ কবিতায় ভালো, আমি এমনি সাধারণ তাদের গুণাবলী বলছেন, তারা কেউ ভালো বলেন, তারা ভাষায় ভালো, তাদের আচরণে ভালো, তারা বিশ্ব নিয়ে চিন্তা ভাবনা করেন, দেশ নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদের অন্যদিকে আগ্রহ রয়েছে। তাহলে এই ব্যক্তি যখন কাঠামোর মধ্যে যান তখন আমরা তাকে সমালোচনার মধ্যে কেন ফেলি? তাহলে কোথাও একটা গলদ আছে যে সিদ্ধান্তটা রাজনৈতিক। আমলাতন্ত্রকে আমরা রাজনৈতিকভাবে ব্যবহার করেছি। আপনি যদি গত 15-20 বছর অভিজ্ঞতা দেখেন, আপনি বিভিন্ন অজুহাতে অমুক দলের ওর এইদিকে গন্ধ আছে, ওই দিকে বর্ণ আছে, আপনি তাকে ওএসডি করে রাখছেন, আপনি তাকে দায়িত্বের বাইরে দিয়ে রাখছেন। আপনি দিনের পর দিন এইভাবে করলে তো আপনি আমলাতন্ত্রের যে সত্যিকার অর্থে আপনার যে রিটার্নটা পাওয়ার কথা, তার যে অংশগ্রহণটা, তার যে অভিজ্ঞতাটা আপনাকে যে সমৃদ্ধ করবে, সে সুযোগ তো আপনি পাচ্ছেন না। এখন সৎ ব্যক্তি আবার তার দক্ষতা কম, আবার দক্ষতা আছে কিন্তু তার সততা নেই, এই সমস্যা তো কোনো সমাধান নাই। এই সমস্যার সমাধান একটাই, যে কাঠামো চলবে। অর্থাৎ আমরা যে ব্যুরোক্রেসির কথা বলছি সেটা এমন একটা আধুনিক ব্যুরোক্রেসির দরকার যে যেখানে দক্ষ এবং পেশাদার ব্যক্তি থাকবেন। যে পেশাদার ব্যক্তি এটা ভাইকেও প্রতিমন্ত্রী মন্ত্রী করলে তিনি সেখানে কাজ করতে পারবেন, আমার কোনো অভিজ্ঞতা না থাকলেও আমি সেখানে কাজ করতে পারবো। আমি একটা ছোট উদাহরণ দিই। আপনি যদি বিশ্ববিদ্যালয়গুলোতে কথা বলেন, সেখানে দেখবেন একটা কথা খুব প্রচলিত আছে, যেহেতু খুব ভালো লেখাপড়ায় ভালো একাডেমিক, মানে বিশ্ববিদ্যালয়ে আপনি একাডেমিক কাজ করেন এটাই মনে হচ্ছে এক্সেপশনাল, অথচ তার কাজই এটা করা। তো একে দিলেতে প্রশাসন চালাতে পারবে না। তার মানে কি, যিনি উপাচার্য হবেন, যিনি ডিন হবেন এবং যিনি প্রোপাচার্য হবেন তিনি লাঠি নিয়ে থাকবেন, তার একটা লাঠিয়াল বাহিনী থাকতে হবে, সেই বাহিনীর উপরে তিনি নির্ভর করবেন, তারপর বিশ্ববিদ্যালয় চালাবেন। এটা স্বাভাবিক কিনা আপনার কাছে? মানে এই ব্যুরোক্রেসি আর কেন্দ্রীয় ব্যুরোক্রেসিতে এক জিনিস না। এখানে তো আমি যদি সবচেয়ে নরম ব্যক্তিকেও দিই, তাতে তো তার কোনো কাজের অসুবিধা হবে। সে নীতি পরিকল্পনায় যাবেন, তিনি আরো বহিস্থ বিষয়গুলো দেখবেন, অন্তস্থ বিষয়ের পরিকল্পনাগুলোকে দেখবেন। এখানে তো লাঠিয়াল বাহিনী পোষা তার কাজ না। তো আমি যদি এই আলোচনাতে চলে আসি রাজনীতির, যে বোথ সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসির দিকে মন দিতে হবে। সামরিক বাহিনীর ক্ষেত্রে নিঃসন্দেহে শীর্ষ পদে তো অবশ্যই সরকারের একটা প্রাধান্য, অগ্রাধিকার, পছন্দ তো থাকবেই। আমার প্রধান কে হবে, দ্বিতীয় প্রধান কে হবে, সেটা পুলিশ থেকে শুরু করে, এটা তো খুবই স্বাভাবিক। পৃথিবীর কোন দেশ এটা করবে না? কিন্তু মনে রাখতে হবে যে আমি সেখানে কতটা পেশাদারিত্বের সাথে তাকে বিকশিত হতে দিচ্ছি, সেখানে কেউ বঞ্চিত হচ্ছে কিনা। এবং আমাদের এই বাস্তবতা এখন চিন্তা করা মিলিটারি ব্যুরোক্রেসি নিয়ে বা সামরিক বাহিনী নিয়ে, যে আমরা কোন দর্শনের সামরিক বাহিনী তৈরি করব। আমাদের পাশে মিয়ানমার একটা সংকট, আমাদের পাশে বড় একটা শক্তি রয়েছে, আমাদের একটা দক্ষিণ এশিয়ার ব্যাপারে আমাদের একটা আন্তরিক, আমাদের একটা আগ্রহের জায়গা আছে। বিশ্ব পরিস্থিতি পাল্টাচ্ছে। এখন আমাদের সামরিক বাহিনীকে আক্রমণাত্মক হবে, নাকি রক্ষণাত্মক হবে, নাকি উন্নয়নমূলক হবে, নাকি আন্তর্জাতিক শান্তিতেই তারা বেশি সময় ব্যয় করবেন, নাকি অন্য কোনো হবে, নাকি প্রযুক্তি ভিত্তিক হবে, নাকি মোর চিন্তার ভিত্তিতে হবে? আমি সাধারণভাবে বলছি, আমরা নিশ্চয়ই সামরিক বিষয় নিয়ে আলোচনার জন্য এখানে বসিনি। সেটা সিদ্ধান্ত নিতে হবে কিন্তু এই সরকারটা। অর্থাৎ তাকে যেমন সিভিল ব্যুরোক্রেসিকে ঠিক করতে হবে এবং একই সঙ্গে মিলিটারি ব্যুরোক্রেসির দিকে তার লক্ষ্য দিতে হবে। আপনি যেখানে এর আগের দফায় শেষ করছিলেন যে এই যে যুদ্ধ যেটা, এবং এই যুদ্ধের ফল এবং সরকারের সামনে চ্যালেঞ্জ কি, তো আমার মনে হয় ওই জায়গা থেকে একটু ছোট্ট করে বললে আমি ওনার কাছে যাই। এটা একটা হলো যে যুদ্ধ মোড় নেবে, সেটা বলাটা তো খুব কঠিন। মানে দুটো বিষয় আমরা আটকে যাচ্ছি। যেভাবে ট্রাম্প এবং তার প্রশাসন এই জিনিসটাকে বর্ণনা করছেন সেটা অত্যন্ত ধোঁয়াশাপূর্ণ। মানে পৃথিবীর বড় বড় গণমাধ্যম, বড় বড় চিন্তা যারা করেন সমর বিষয় নিয়ে, তারাও খুব দ্বন্দ্বের মধ্যে পড়ছেন যে আসলে কি বলতে চাইছেন। এটাকে আসলেই 4-5 সপ্তাহের মধ্যে শেষ হবে, নাকি ভয় দেখাচ্ছেন তারও আগে শেষ হবে, নাকি যে কোনো যুদ্ধের একটা সাধারণ ব্যাকরণ হলো যুদ্ধ যখন শুরু হয় তখন তার বিস্তৃতি ধরে নিতে হয়, যেটা বিস্তৃত হবে এবং এত বিস্তৃত হবে, এত ভয়ঙ্কর যাবে, এটাই স্বাভাবিক। সেটাকে নিয়ন্ত্রণে কিভাবে আনবো, এখন সে নিয়ন্ত্রণ কে আনবে বা কতটুকু তারা আনবে না এখনো অনিশ্চিত। কিন্তু এখন পর্যন্ত যেটা দাঁড়াচ্ছে, এই সরকারের, নতুন সরকারের উপর যে চাপটা তৈরি হবে সেটা হলো যে আমাদের অভিবাসী কর্মীদের ব্যাপারটা, যে এটা যদি 2 মাস 3 মাস কোনোভাবে চলে যায় তাহলে অনেকে চাকরি হারাবেন,
আমাদের শুধুমাত্র সাময়িক হয়তো রেমিট্যান্সটা ক্ষতিগ্রস্ত যে হবে তা না, এটা দীর্ঘমেয়াদী হতে পারে। আমাদের এভিয়েশন বড় অংশই মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল, ইউরোপ আমেরিকার উপরে আমরা খুব বেশি সেখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারি না, সেটা বড় আকারের ক্ষতি হবে এবং জ্বালানি তো বলার অপেক্ষায় রাখে না। আপাতত আমি ধারণা করছি 1-2 মাস বাংলাদেশ তো সামলে নেবে, খুব বেশি সংকটে পড়বে না, কিন্তু আপনি পরবর্তী সময়ে তো এটা বড় আকারের একটা চাপ আমাদের উপর তৈরি হতে পারে। এখানে একটু আপনার এই যে ব্যুরোক্রেসির কথা বললেন, যেটা অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন, আমি ব্যক্তিগতভাবে ব্যবসা করি, আমি অনেক জায়গাতে আমার বন্ধু বান্ধব আছে, ব্যুরোক্রেসিটা কিন্তু পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণেই নষ্ট হয়েছে। কারণ ব্যুরোক্রেসিকে যখন আপনি পলিটিক্সের সাথে অ্যাড করে দিবেন, তখন তারা কিন্তু আর সরকারের সক্ষমতা থাকে না এবং সরকারের যে কর্মকর্তা হিসেবে তাদের ভিশনটা ডিফারেন্ট হয়ে যায়। আপনি এগ্রি করবেন কিনা জানি না, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, যে বাংলাদেশের একটা মানে ধরেন এই ব্যুরোক্রেটিক গোষ্ঠী হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন গত কয়েক বছরে। আমরা বলি ব্যবসায়ীদেরকে ফোকাস করি যে এই গ্রুপ সেই গ্রুপ, এর পিছনেও যে সরকারি বলাই হয় যে পলিটিশিয়ান, ব্যুরোক্রেটস এবং বিজনেসম্যান, এটা সরকারি কর্মকর্তারা করেছে। এই জন্য এখানে কিন্তু একটা চ্যালেঞ্জ আছে এই গভর্নমেন্টের, যেটা আমি প্রথম দিকে বললাম। শামীম রেজা ভাই, আপনি মাইন্ড করেন না, প্রথম দিকে আমি বলছি যে না, একটু শুদ্ধি অভিযান দরকার আছে, ব্যাকগ্রাউন্ডটা একটু দেখা দরকার আছে যে কার কি ব্যাকগ্রাউন্ড, এইটা করে। এবং অফকোর্স আপনি যেটা বললেন, আই ডু এগ্রি, যে টিম তো আপনার মতো করেই সাজাতে হবে। যুদ্ধের কথা কিন্তু যদি আবার আপনি সবসময় ওই যে ব্যাকগ্রাউন্ড মানে ডিএনএ টেস্ট করে দেখেন, না পার্টির কথা বলছি না আমি, পার্টির কথা বলছি না আমি, বলতেছি ক্রেডিবিলিটির কথা, যে সততার কথা, যোগ্যতার কথা বলছি আমি, ওইটা নিয়ে কথা বলছি না। মেইন জিনিসটা হচ্ছে আপনি পার্টির লোক তো আগে আমরা 17 বছর দেখেছি শুধু পার্টি দিয়েই মূল্যায়ন করা হতো, যে সে আমার পার্টি, আমার দল করেছে, বসানো হয়েছে, কিন্তু এটা তো হয় নাই। এখন দেখতে হবে ওই যোগ্যতাটা দেখতে হবে, সততাটা দেখতে হবে, ক্যাপাসিটিটা দেখতে হবে। এই তিনটা জিনিস দেখে দিলেই কাজ হয়ে যাবে। যুদ্ধের ব্যাপারটা এটা খুবই দুঃখজনক, জানেন এই যুদ্ধটা, এটা আমি কিভাবে নেব? আমরা তো যুদ্ধ দেখেছি, প্যালেস্টাইনের যুদ্ধ দেখেছি, এদিকে কিছুই নাই, ইট পাটকেল, ওদিকে আপনার F-16, এটাকে যুদ্ধ বলে, এটা যুদ্ধ তো না। কিন্তু এখন যেটা, ওইটা ঠিক আছে, তারপরও এত রক্তর পরে মানুষ একটা স্বস্তিতে আসছিল। কিন্তু আপনি যদি দেখেন ইরাক কত বছর আগে এই মিথ্যা প্রবাদে, একটা অপবাদের মধ্যে যুদ্ধে তাদেরকে জড়ানো হলো, ইরাকের কি এখনও শান্তি আসছে? ইরাকের সমৃদ্ধি আসছে? আসে নাই। কিন্তু আজকে কত বছর আপনি দেখেন লিবিয়ার অবস্থাটা একই অবস্থা। তো ওই অভিজ্ঞতা থেকে ওয়ার্ল্ড লিডারশিপে যারা আছে, ইভেন আফগানিস্তানের কথা দেখেন, তাদের উচিত ছিল যে না, আমাদের অতীত অভিজ্ঞতাটা যুদ্ধ করে আমরা কিন্তু আমাদেরও সুফল হয় নাই, ওই জাতিকেও কিন্তু আমরা কিছু দিতে পারি নাই। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওইটার পরেও আমরা এই সভ্য যুগে 21st সেঞ্চুরিতে এসে আমরা মনে করি যে আমরা মনে হয় মানবাধিকারের কাস্টোডিয়ান, আমরা যদি আবার এরকমভাবে একটা যুদ্ধে জড়ায় যাই, এটা কিন্তু এটা দুঃখজনক, যুদ্ধে জড়ানোটা। আরেকটা জিনিস, এটা খুব চ্যালেঞ্জিং আমাদের জন্য। আপনি যদি চিন্তা করেন যে ভাই বলতেছি, আমি রেজা ভাই বলতেছিলেন যে এটা কতদিন চলবে, কী চলবে, এটা তো আমরা বুঝতে পারি, কিন্তু অ্যাপারেন্টলি যদি দেখেন বাংলাদেশের জন্য ফিউ চ্যালেঞ্জিং আসবে। যেমন কর্মসংস্থানটা, আপনার ওখানে অলরেডি কিন্তু আইডল হয়ে গেছে, ব্যবসাগুলি বন্ধ থাকবে, আর ব্যবসাগুলি বন্ধ থাকলে তারা চাকরি হারাবে, কারণ ইনকাম জেনারেট করবে না, তো মালিক কীভাবে দিবে? তা আমার মনে হয় বাংলাদেশ সরকারের এই জিনিসগুলি দেখা, যে তেলের ব্যাপারটা, এখন ধরেন অয়েল অ্যান্ড গ্যাসে তো একটা ক্রাইসিস আসবেই, হরমুজটা বন্ধ হয়ে গেছে, ইভেন ইউরোপে 50% এলএনজির দাম বেড়ে গেছে, আবার এখন ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে গেছে 22% বাই দ্যাট টাইম, এবং ওদিক থেকে ক্রস করাটা ইন্স্যুরেন্সটাও বেড়ে গেছে। এখানে চ্যালেঞ্জটা হলো, একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের গভর্নমেন্টকে, যারা এখন বাইরে আছে তাদের জন্য একটা বরাদ্দ রাখতে হবে, দেখতে হবে, এটা একটু অবজার্ভ করতে হবে যে তারা যদি 1 মাস বেতন না পায়, তাদের ফ্যামিলিটাকে কিছু করা যায় কিনা, একটা সাবসিডি দেওয়া যায় কিনা, এটা এখন থেকেই প্রিপারেশনটা নিতে হবে। সেকেন্ড থিং হলো তেলের ব্যাপারে, ধরেন ওই দিক থেকে এখন আপনার অনেকগুলি কন্ট্রাক্ট আছে, যেমন লাসনা রুট থেকে আপনি আসেন, কুয়েত থেকে, সৌদি আরব থেকে, এটা তো আনতে পারছেন না, অন্ততপক্ষে 2 থেকে 3 মাসের এই রিজিওনাল কোনো সোর্স থেকে, যেমন মালয়েশিয়া আছে, পেট্রোনাস আছে, যে ঠিক আছে ওরাও তো পাঠাইতে পারবে না ওখানে, ইমিডিয়েটলি একটা বাইলেটারাল এঙ্গেজমেন্ট দরকার, যে না আমার তেলটা অ্যাটলিস্ট জ্বালানি ছাড়া তো আমি চলতে পারবো না,
আপনি আমার কথাটা বলছেন, জ্বালানি তো আমার লাগবে। তো এই রিজিওনাল কোনো সোর্স থেকে আনা যায় কিনা, এবং সামটাইমস ইউ উইল বি সারপ্রাইজ টু নো আমেরিকার মতো চায়নাও কিন্তু প্রচুর রিজার্ভ রাখে, 1.5 বছর 2 বছরের রিজার্ভ রাখে, যেমন আমেরিকাতে তো 1-1.5 বছরের রিজার্ভ সবসময় থাকে। তো এইগুলি এক্সপ্লোর করা উচিত। তো আরেকটা জিনিস, এভিয়েশন সেক্টর, যেহেতু আমি একটু আপনারা ভালো আছি, এভিয়েশন সেক্টরে আছি, এটার কিন্তু মাল্টিপল এফেক্ট আছে। একটা এয়ারক্রাফট গ্রাউন্ডেড হয়ে গেল, এক হলো তো আপনি ডাইরেক্ট রেভিনিউ লস করলেন, আপনার লোকগুলি আইডল হয়ে গেল। আবার হয়েছে কি, এটার মেনটেনেন্সটা বেড়ে গেলো। আপনার এটা ক্যালেন্ডার পিরিয়ড বলে আছে, এই ক্যালেন্ডার পিরিয়ডটা চেঞ্জ, মানে ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ যদি এয়ারক্রাফটটা বসে থাকে, এটাকে কিন্তু আপনি আবার সার্ভিসে আনতে পারবেন না। ইউ হ্যাভ টু গো থ্রু এ পার্টিকুলার চেক। তো এটা কিন্তু যেমন করোনার সময় কিন্তু এয়ারলাইন ইন্ডাস্ট্রিটা কলাপস করে গেছিল। যেমন এয়ার এশিয়া, আমি একটা কোম্পানির সাথে খুব ক্লোজলি কাজ করছি, ওদের 8টা এয়ারলাইন্স ছিল, এর মধ্যে যেটা লং হোল $8 বিলিয়ন ওদের হয়ে গেল। আপনি বুঝতে লাইবিলিটি হয়ে গেল $8 বিলিয়ন। তো ওর মালিক বলছে যে ঠিক আছে লিভ আপ, আমি ব্যাংক্রাফট করে চলে যাই। তখন এয়ারবাস, যারা বলছে যে না, তুমি 3% দাও, আমি বাকি 97%, কারণ তারাও দেখলো এই এয়ারক্রাফটগুলি যদি ছেড়ে দেয়, ওইটা মেনটেন করে আবার ওরা ফ্লিটে ব্যাক করে আবার সেল করা ইটস ডিফিকাল্ট, আবার লিজ করা। তো তখন তারা এই 8 বিলিয়নের মধ্যে 97% কিন্তু বলছে যে না, এইভাবে রিস্ট্রাকচারিং করো, হাইকোর্টে যাও, রায় নিয়ে আসো, আমি মাফ করে দিচ্ছি। তো এটা ভেরি চ্যালেঞ্জিং ফর দি এভিয়েশন সেক্টর অলসো আসতেছে। তো এবং আরেকটা, এই যে আমাদের কর্মসংস্থান যারা এখন পাইপলাইনে ছিল, তাদের কন্ট্রাক্টগুলির কি অবস্থা হবে? আপনি চিন্তা করেন, অনেক লোক তো এভরিডে একটা যাওয়ার প্ল্যান ছিল, তারা কোথায় যাবে? এখনই আমার মনে হয় কি, একটা খুব ক্লোজ মনিটরিংয়ে নেওয়া উচিত যে কি হইতে পারে, কারা যাওয়ার কথা ছিল, তারা কোথায়, এবং তেলটা কিভাবে আমি এখানে রাখবো, আমার জিনিসটাকে সচল কিভাবে করব। এই ওভারঅল জিনিসটাকে নিয়ে এখন সরকারের খুব এক্সপার্টদেরকে নিয়ে আমার মনে হয় বসা উচিত, এবং এটাকে এম্পাসাইজ দেওয়া উচিত যে না, কিভাবে এই সিচুয়েশনটাকে আমরা ওভারকাম করব। প্রফেসর, ক্লোজিং রিমার্কস। জি, আমি যদি একটা টোকা হিসাবে দেশের নাম উল্লেখ না করে বলে, আমাদের একটা প্রতিনিধি দেশ বিপুল পরিমাণে রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল কিনে সংরক্ষণ করেছে, এবং সম্ভবত ইরানের কাছ থেকেও সে একসময় প্রচুর কিনেছে। আমি জানি না যে কোন সংকটে, আমেরিকার থ্রেটের পরেও কিন্তু আমরা দেশের নাম না বলে বলে কোনো সংকটে পড়লে তারা আমাদেরকে দেবেন কিনা, যথেষ্ট মজুদ তাদের আছে, এবং খুব গুরুত্বপূর্ণ সেটা যে একেবারে কাছে তাদের আছে এটা। তো যেটা শেষ করবে এইভাবে বলে যে নতুন সরকার যেটা শুরু করেছে, আমার মনে কিছু জিনিস প্রশংসা করা উচিত, যে অনেক ছোট ছোট বিষয় কিন্তু সেটা মানুষের উপরে একটা প্রভাব রাখছে ইতিবাচক। যেমন মাননীয় প্রধানমন্ত্রীর অফিস যাওয়া, তার সময় মেনে চলা, এই ব্যাপারে কঠোর হওয়া, এটা কিন্তু একটা খুব ভালো বার্তা যাচ্ছে যে একদম শীর্ষ ব্যক্তি যদি এরকম, বাকিরা ফাঁকি দেওয়ার সুযোগ পাচ্ছেন না। নিরাপত্তা তার প্রয়োজন, সেটা আমরাও মনে করি। উনি কমাতে চাইছেন, যত কম নিলে হয় মানুষের ভোগান্তি কম হয়, আমরা যতটুকু বুঝতে পারছি। কারণ একটা উন্নত বিশ্বের রীতি চালু করতে গেলে যে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি উনি, আমি যেটা মনে হচ্ছে যে সাধারণ মানুষ নিজেকে আলাদা করতে চাইছেন না, যে কারণে উনি বসবার সময়, যে কোনো অনুষ্ঠানে বসার সময় ওনার চেয়ারটা আলাদা রাখছেন উনি একটা, আমরা যদি বলি একটা শব্দ, আমরা কমিউনিকেশন বলি, যে একটা প্রাইমেসি বলে একটা কথা আছে, যে একটা প্রাথমিক একটা ইমপ্রেশন তৈরি। সেই প্রাথমিক ইমপ্রেশনটা উনি চমৎকারভাবে তৈরি করেছেন। ওনার পোশাক আশাক, চলাফেরা, সময়ানুবর্তিতা, মানুষকে কষ্ট না দেওয়া, দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস বলে। একটা হলো জি, একটা যে সোশ্যাল সেফটি নেটের যেটা কার্ডের যে বিষয়, ফ্যামিলি কার্ড, সেইটা আমার মনে হয় একটা ভালো, যদি খুব দ্রুত শুরু করা যায়, যে একটা সিঙ্গেল কার্ডে যত ধরনের বেনিফিট, যেমন ভাইজের চমৎকার একটা কথা বলেছেন যে যদি যুদ্ধ প্রলম্বিত হয়, অভিবাসী কর্মী যারা আছেন তাদের পরিবারকে কোনো সহায়তা দেওয়ার প্রয়োজন হয়, তখন এই কার্ডটা কিন্তু খুব কার্যকর হবে। এমনকি আরও কয়েকটা বিষয় প্রধানমন্ত্রী বলছেন যে আমরা বড় বড় আলোচনা করি কিন্তু ভুলে যাই যে রাস্তার সংকটের কী হবে, রাস্তা যেটা যে আমাদের কর্মঘণ্টা নষ্ট করছে, আমাদের আন্তর্জাতিক বিষয় নষ্ট করছে, ব্যবসা বাণিজ্য নষ্ট করছে, এরকম ব্যাপারগুলো যদি খুব দ্রুত ধরতে পারে। আর আমি শেষ করবো এটা বলে যে আমি এখনও আপনার এই অনুষ্ঠানে একাধিকবার সরকার গঠিত হবার আগেও আমরা আলোচনা করেছি যে একটা সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির কথা বললাম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মতের হয়তো পার্থক্য থাকবে, পদ্ধতি এক একজন এক একভাবে করতে চাইবে, কিন্তু আমার মনে হয় যে মূল সুরটা সবার একই, যে দুটো প্রতিষ্ঠানকে কার্যকর করতে হবে। পররাষ্ট্রের বিষয়টা, এটা কেবলমাত্র একজন পররাষ্ট্র মন্ত্রী নিয়োগ বা একজন প্রতিমন্ত্রী নিয়োগের মধ্যে সীমাবদ্ধ না, এটা বহুমুখীভাবে চিন্তা করতে হবে এবং সম্প্রসারিতভাবে চিন্তা করতে হবে। তারপর সে নিরাপত্তা, সেটা আভ্যন্তরীণ নিরাপত্তা, আমরা বিস্তারিত, এবং সবশেষে
এই সরকার যে পরিকল্পনা তৈরি করবেন সেটা যেন শুধু এই 5 বছরে সীমাবদ্ধ না থাকে, এটা আরো দীর্ঘমেয়াদী সুদূরপ্রসারী প্রভাব থাকে। সুদূরপ্রসারী খুব ছোট্ট করে 1-1.5 মিনিটে। অ্যাকচুয়ালি শামীম ভাই যেটা বললেন যে অ্যাকচুয়ালি নেতা কিন্তু ফ্যাক্টর, আমি সবসময় নেতা নিয়ে কাজ করি। এ ম্যান ক্যান মেক দ্য ডিফারেন্স। একজন নেতা কিন্তু একটা নিউ ডাইমেনশনাল অ্যাপ্রোচ যদি থাকে, সে কিন্তু একটা নতুন অধ্যায় সৃষ্টি করতে পারে। এটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখানে 3-4টা ব্যাপার যেটা খুব ভালোভাবে আমাদেরকে এখন, বিকজ নেতার কাজ করছেন, কিন্তু যারা জনগণ আছেন, যারা ইন্টেলেকচুয়াল আছেন, যারা যার স্ব অবস্থান থেকে কিন্তু ভালোটাকে ভালো বলতে হবে, খারাপটাকে খারাপ বলতে হবে, সমালোচনা করতে হবে। এখন আমি প্রথম থেকে যদি দেখি, যেটা বললেন ভাই বললেন যে ওনার যে অ্যাপ্রোচ, পার্সোনাল অ্যাপ্রোচ এবং যে সহনশীলতা, ওনার যে শব্দচয়ন, সব কিছু আপনি চিন্তা করলে কিন্তু একটা পরিবর্তন আসছে। এবং যেহেতু পরিবর্তনটা আসছে, আমরা মনে করি এই পরিবর্তনটা উনি ধরে রাখবেন এবং এটা আমরাও যে জনগণ একটা সুফল পাবে, এই আশাই ব্যক্ত করি। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর শামীম রেজা এবং মিস্টার কে মুজিবুল হক। দর্শক, কথা বলছিলাম নতুন সরকারের শুরু মাত্র কয়েকটা দিন গেছে এবং আমাদেরকেও দেখতে হবে বা পর্যবেক্ষণ করতে হবে, নজরদারির মধ্যে রাখতে হবে সরকারকে এবং তাকে সময়ও দিতে হবে। এবং উল্টো দিক থেকে বললে সরকারকেও আসলে সময় আছে ভাবলে চলবে না। প্রতিটি দিনই তার কাছে গুরুত্বপূর্ণ, প্রতিটি ঘন্টাই তার কাছে গুরুত্বপূর্ণ যেন হয়। তারও কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। সরকারের অফিস টাইম, ছুটির দিনে অফিস করা, প্রধানমন্ত্রীর এবং মন্ত্রীবর্গকে সেই জায়গায় নিয়ে আসা, এই চেষ্টাগুলো নিঃসন্দেহে ভালো, কিন্তু এটা যেন অব্যাহত থাকে। এবং মূল কথা, তাদের যে অঙ্গীকার, নির্বাচনী অঙ্গীকার, সেই অঙ্গীকার পূরণ করবার জন্য যেন তারা তৎপর থাকেন, সচেষ্ট থাকেন। সবটা তারা এক মেয়াদে করে ফেলবেন সেটা কেউ আশা করে না, কিন্তু প্রধানমন্ত্রী নিজে যেমনটা বলেছেন বিদেশি গণমাধ্যমে, যদি অন্তত 30 ভাগ কাজও তিনি করতে পারেন, শেষ করতে পারেন, তিনি নিজেকে সফল মনে করবেন। আমরাও মনে করি তিনি যেহেতু সততার সঙ্গে এটা বলেছেন, অন্তত 30 ভাগ যদি করতে পারেন, বেশি পারলে তো নিঃসন্দেহে ভালো, তাহলে তার সরকারকে নিশ্চয়ই আমরা 5 বছর শেষে সফল সরকার বলতে পারবো। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।